আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মাধ্যমিকের সাজেশন আমি দিয়ে দিচ্ছি। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেরা যারা খুব পড়াশুনোয় পিছিয়ে থাকে তাদের উদ্দেশ্যে সাজেশন কিন্তু জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ঠিকভাবে হয় না, কারণ সবই তো শর্ট প্রশ্নের মধ্যে সাজেশন ঠিক মতন হয় না। তবুও যেসব শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দেবো, প্রশ্নগুলোও বলে দেবো, সঙ্গে সঙ্গে উত্তরও বলে দেবো। যদি তোমরা শুধু ভিডিওটাও শুনতে পারো তাহলে শর্ট প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করতে পারো, যারা বিশেষ করে পিছিয়ে আছো গ্রাম বাংলার, তাহলে কিন্তু তারা পাস করে যাবে। আরও দুটো জিনিস তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ছবি দুটো মনে রাখতে হবে তোমাদের। এবারে যেটা পড়বে মানব চক্ষুর বা মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র, এবং সেখানে যতগুলো পয়েন্ট আছে স্ক্লেরা, ক্লোরয়েড, তারপরে রেটিনা, লেন্স, অন্ধবিন্দু, পিতবিন্দু, কর্নিয়া, তারারন্ধ্র, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা করবে। যেহেতু চোখের ছবিটা থেকে যে কোনো পয়েন্ট তোমাদের আসতে পারে, 6টা পয়েন্ট হয়তো দেবে, তা সেই 6টা বা 4টে পয়েন্ট যাই দিক না কেন, সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ঠিক করতে হবে। তাহলে প্রথম ছবি হলো মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র। দ্বিতীয় যে ছবিটা পড়বে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের হয় মেটাফেজের চিত্র দিতে পারে বা অ্যানাফেজের চিত্র দিতে পারে, দুটোর মধ্যে কিন্তু একটা দেবে, অ্যানাফেজের চিত্র বা মেটাফেজের চিত্র। যদি তোমাদের উদ্ভিদ কোষ হয় তখন একটু বুদ্ধি করে কি করবে বলো তো, একটু ষড়ভুজাকার একটু আঁকবে, এঁকে তার মধ্যে আঁকার চেষ্টা করবে। আর যদি অ্যানাফেজ হয় তখন অ্যানাফেজ শেষের দিকে, যদি প্রাণীকোষ হয় তখন তোমার লাস্টের দিকে একটুখানি ক্লিভেজের একটুখানি ফাঁকটা দেখাবে, অ্যানাফেজ দশা যদি বলে। আর মেটাফেজ দশা হলে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকবে, স্পষ্টভাবে থাকবে, ক্রোমোজোমগুলো ফাইবারের সঙ্গে যুক্ত থাকবে, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে। মেটাফেজ দশার চিত্র বা মানে মেটাফেজ দশার চিত্র দিতে পারে, অথবা তোমাদের অ্যানাফেজ দশার চিত্র দিতে পারে, সেটা প্রাণী কোষেও দিতে পারে, আবার উদ্ভিদ কোষেও দিতে পারে। এই যে দুটো ছবি, এই দুটো ছবির মধ্যে একটা ছবি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। দুটো ছবিই কিন্তু করবে, উদ্ভিদ কোষ প্রাণী কোষে মেটাফেজ এবং অ্যানাফেজ দশার চিত্র দুটো অবশ্য আলাদা, দুটো আলাদা, মেটাফেজ দশার চিত্র একটু আলাদা হবে, অ্যানাফেজ দশার চিত্র আলাদা হবে, এটা একটা করবে। আর মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র কিন্তু তোমরা করবে। আর বাকি শর্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি হাতে লিখে দিচ্ছি, এবং তার সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি। এছাড়াও তোমরা দশম শ্রেণীর বংশগতি অধ্যায়ের আমি বাণী সংসদের বই থেকে মাধ্যমিকের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দিয়েছি, 2024টা বাদ দিয়ে। 2024 বাদ দিয়ে 2023 সাল পর্যন্ত যত মাধ্যমিকের প্রশ্ন এসছে সব প্রশ্নের উত্তর কিন্তু এই বইটার মধ্যে আছে। বাণী সংসদের বইটা ধরে ধরে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। আর বংশগতি অধ্যায়টা আমি আলোচনা করে দিয়েছি, যেহেতু এটা বুঝতে অনেকের অসুবিধা হয় তার জন্যে। বংশগতি অধ্যায়ের দুটো ভিডিও তোমরা দেখবে ভালো করে। আর এখানে বংশগতি অধ্যায়ের বাণী সংসদের বই থেকে তৈরি করা প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নাও। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা একটু পিছিয়ে আছো তারা কিন্তু দ্বিসংকর জননটা পরীক্ষার হলে কিন্তু করার চেষ্টা করবে না, কারণ দ্বিসংকর জননটা যদি খুব ভালো করে করা না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু উলটপালট করে ফেলবে। সেই হিসেবে আমি তোমাদের বলবো, এবারে তোমাদের হচ্ছে এক সংকর জননটা ইম্পর্টেন্ট আছে, এক সংকর জননের পরীক্ষাটা তোমরা ভালো করে করো, এবং তার চেকার বোর্ডের সাহায্যে যেরকমভাবে দেখাতে বলে তোমরা দেখিয়ে তৈরি হয়ে যাবে। আর যে সমস্ত ক্ষেত্রে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে তৈরি করো। জীবনবিজ্ঞানের প্রশ্ন কিন্তু এখন একটু বেশ ঘুরিয়ে দিচ্ছে, জীবনবিজ্ঞান সম্বন্ধে ধারণা পরিষ্কার না হলে কিন্তু অনেকে উত্তর দিতে পারবে না, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই তোমরা প্রথম দিকে যে 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন কিন্তু অনেকে আমি লক্ষ্য করে দেখি যে শুধু প্রশ্নগুলো লিখে যাও, প্রশ্নগুলো লিখবে না, প্রশ্নের যে কোনো একটা উত্তর লিখবে, সমস্ত প্রশ্নের উত্তর লিখবে না। যা একের দাগের ক বলে লিখলে একার পরে যে 4টে উত্তরের মধ্যে যে প্রশ্নের উত্তরটা হবে সেটা শুধু লিখবে। 2-এর দাগে মানে ক্ষয়েরটা যদি তুমি লেখো সেরকম করে করে প্রশ্নের উত্তরগুলো দেবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে। 4টে প্রশ্নের উত্তর লিখলে একটাও কিন্তু নম্বর পরীক্ষকরা দেবেন না। আর সত্য মিথ্যার ক্ষেত্রে অবশ্যই তোমরা লিখে আসবে যে সত্য কোনটা মিথ্যে, ছেড়ে আসবে না কোনো প্রশ্নের উত্তর। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে
সঠিক উত্তরটি বা সঠিক শব্দটি নির্বাচন করো। যে শব্দটা হবে ভাবছো যে এটা হয়তো হতে পারে, সেটাও কিন্তু লিখে আসবে, কোনো প্রশ্নেও ছেড়ে আসবে না। আর যারা একটু ভালো নম্বর পাবে, যারা একটু 90-এর উপর বা 90-এর কাছাকাছি নম্বর পাবে, তাদের জন্য আমার সাজেশান হচ্ছে তোমরা শর্ট প্রশ্নগুলো কিন্তু সব করবে। 2-এর দাগের যে তোমাদের 11টা করতে, মানে 10, 11টা, 17টার মধ্যে হয়তো 12টা বা 11টা করতে বললে সেইগুলোও কিন্তু তোমরা সব করে আসবে। শর্ট প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা করবে। আর ওই 17টা প্রশ্নের মধ্যে যদি 12টা করতে বলে, তোমরা চেষ্টা করবে অন্তত 13টা বা 14টা করার চেষ্টা করবে, যাতে একটা দুটো তোমাদের ভুল হলেও যাতে পুরো নম্বরটা তোমরা পেয়ে যাও। আর এখন তো সময় প্রচুর দিচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট মতন করে সময় দিচ্ছে, একটু চেষ্টা করো, অবশ্যই ভালো করতে পারবে। সবাইকার জন্যে অনেক অনেক শুভকামনা রইল মাধ্যমিক পরীক্ষার জন্যে। সবাই খুব ভালো হোক, ভালো নম্বর পাও জীবন বিজ্ঞানে, এই শুভকামনা রইল প্রত্যেকের জন্য। ভালো করে একটু পড়াশুনো করো, ঠিক পারবে। জীবন বিজ্ঞান তো পাস করা খুব সহজ, ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু পারবে সবাই। আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা 2025-এর সাজেশন করতে গিয়ে প্রথমে যে বইটার কথা মনে পড়ে সেটা পারুল প্রকাশনীর একটি বই। সেখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব, তারপর আমি তোমাদের নিজের একটা হাতে তৈরি সাজেশন দিয়ে দেব। এখন মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো পড়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এই যে সাজেশানের যে টার্গেট 2025, সেই সাজেশানটা থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো করে দেবো। বিশেষ করে যেখানে গ্রাম বাংলার ছেলেরা যাতে শুধু বইটা পড়লেই বা আমার পড়ারগুলো একটু শুধু মন দিয়ে শুনলেই পড়াটা তৈরি হবে, আমি দ্রুততার সঙ্গে বলার জন্য আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি, যাতে তোমাদের খুব সুবিধা হয় এবং বুঝতেও খুব সুবিধা হয়। মাধ্যমিকের প্রশ্ন এখন আগেকার মতন খুব সহজ দিচ্ছে না, অনেকগুলো 4টে 5টা প্রশ্নের মধ্যে তোমাদের অপশান দিতে হচ্ছে। সেই জন্য জীবনবিজ্ঞান সম্বন্ধে একটু ভালো ধারণা না থাকলে উত্তর করা কিন্তু একটু অসুবিধাজনক। তা ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো যদি ঠিকভাবে করতে পারো বা মনে রাখতে পারো, তাহলেই কিন্তু পাস করে যাবে এবং খুব ভালো নম্বর পাবে। তা এখন শর্ট প্রশ্ন অনেক নম্বর থাকে, প্রায় 60 থেকে 65 নম্বর শর্ট প্রশ্ন থাকে। তাই শর্ট প্রশ্নগুলো যদি ভালো করে কেউ করতে পারে, 60% থেকে 70% নম্বর পাওয়া কিছুই নয়। অবশ্যই প্রত্যেকটা ছেলেই পাবে, প্রত্যেকটা ছেলের মধ্যেই সে ক্ষমতা আছে। তাই গ্রাম বাংলার ছেলেরা যাতে জীবনবিজ্ঞান খুব সহজে উত্তর করতে পারে এবং 60-65 নম্বর খুব অনায়াসে পেতে পারে, তার জন্যই এই সাজেশনটা করে দেওয়া হচ্ছে। আমি খুব দ্রুত গতিতে প্রশ্নের উত্তরগুলো বলে দেবো এবং সাথে কি করে মনে রাখতে হয় সেই প্রসঙ্গেও বলে দেবো। দেখো, টার্গেট 2025-এ যে প্রশ্নটা আছে তোমাদের, প্রথম প্রশ্ন, এখানে প্রথম অধ্যায়ের জীবন বিজ্ঞানের জীবজগতে নিয়ন্ত্রণ এবং তার সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, প্রথম অধ্যায় তোমাদের, তার থেকে আমি প্রশ্নের উত্তরগুলো বলছি। মাধ্যমিকের সাজেশন 2025 পারুল প্রকাশনীর বই থেকে প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি খুব দ্রুততার সঙ্গে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন জনিত চলন। দেখো, এখানে সামগ্রিক যখন স্থান পরিবর্তন জনিত চলন বলবে, মনে রাখতে হবে সামগ্রিক স্থান পরিবর্তন বললে ট্যাকটিক চলন হবে, তাহলে উত্তরটা হবে ট্যাকটিক চলন। সূর্য শিশিরের পতঙ্গ আবদ্ধকরণের ঘটনা। দেখো, এখানে পরপর একই রকম অনেকগুলো ঘটনা দিয়ে দিয়েছে, কেমোট্যাকটিক চলন, কেমোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, কেমোট্রপিক চলন। দেখো, কেমোট্যাকটিক হলে কখন হবে, যখন সামগ্রিকভাবে চলন হবে। এখানে শৈবালরা যখন চলে যাবে কেমোট্যাকটিক, তাই এটা হবে না। সূর্য শিশির কি চলাফেরা করতে পারে? পারে না। পতঙ্গটা তার আসার পরে তার শরীরে যে পরিবর্তন হয় তার জন্যে যে চলন। তাহলে এটা কীরকম, যত তার শরীরে পতঙ্গটা যত লাফালাফি করবে, তত তার সূর্য শিশিরের যে রোমগুলো সেগুলো তাকে আবদ্ধ করবে, অর্থাৎ এটা হচ্ছে তীব্রতাজনিত চলন এবং কেমোন্যাস্টিক চলন হবে।
উদ্ভিদ কোষে একটি বৃহৎ কোষগহ্বরের চারপাশে প্রোটোপ্লাজমগুলোর যে চলন দেখা যায়। দেখো চারপাশে যখন বলেছে তখন মনে রাখতে হবে রোটেশন, এই চলনটার নাম রোটেশন। এটা আগের বারের প্রশ্নে থাকতো, এখন তোমাদের এই জায়গাটাতে নেই কো, এই প্রশ্নটা না করলেও তোমাদের হবে। 1 দাগের 4 একটি নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন। হ্যাঁ, নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন, তাহলে কি উত্তর হবে? নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন মনে রাখতে হবে অক্সিন হরমোন হচ্ছে নাইট্রোজেনযুক্ত একটি উদ্ভিদ হরমোন। আচ্ছা, এখানে আমি দাগটা দিয়ে দিচ্ছি। উদ্ভিদের চলন, এরপরে প্রশ্ন খুব দ্রুততার সঙ্গে বলছি। কুকুর এবং বিড়ালের ভালো, আচ্ছা, উদ্ভিদ হরমোন কুকুর এবং বিড়াল যাতে রাতে খুব ভালো দেখতে পায় এর কারণ হচ্ছে রড কোষের সংখ্যা বেশি। মনে রাখতে হবে, আমি লিখে দিয়েছি পাশে রড কোষের রস সঙ্গে রাতে, তাহলে যাদের রড কোষের সংখ্যা বেশি, এটা এখানে একটু ভুল দিয়েছে, রড কোষের সংখ্যা বেশি নয়, অ্যাকচুয়ালি রড কোষ এবং কোন কোষের অনুপাতটা বেশি, তারা হচ্ছে রাত্রিবেলা দেখতে ভালো পায়। কারা না? যারা হচ্ছে নিশাচর প্রাণী, যেমন পেঁচা এবং অন্যান্য যে কুকুর বেড়াল, এগুলোর ক্ষেত্রেও কিন্তু তারা রড কোষের সংখ্যার অনুপাতটা বেশি কোন কোষের থেকে, তাই তারা হচ্ছে ভালো দেখতে পায়। 1 দাগের 6 প্রশ্নটা দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক উত্তরটি বেছে নাও। এখানে প্রোজেস্টেরন গর্ভ অবস্থা, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদনে এবং রজতচক্র বন্ধ করে। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরটাই ঠিক হবে। আমি অনেকগুলো প্রশ্ন দেখে নিয়েছি যেগুলো সব ঠিক নয়, বাকিগুলো সবই ভুল আছে। যেমন গয়েরটা দেখো, এত জোড়া করোটি স্নায়ু, এটা উল্টো পাল্টা আছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটাই কিন্তু ঠিক হবে। তারপরে প্রশ্নটা দেখো 1 দাগে 7, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্পটি লেখো। আমি পাশে লিখে দিয়েছি, দেখো স্নায়ু, স্নায়ু হচ্ছে রক্তবাহ সমন্বিত যোগ কলা সমন্বিত এক ধরনের নিউরনের অ্যাকশন গুচ্ছকে বলা হয় স্নায়ু। নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া যেন নিউরনকে পুষ্টি যোগায় এবং স্নায়ু যদি মরে যায় সেই স্থানটাতে অধিকার করে কে? না নিউরোগ্লিয়া। আর থ্যালামাস যেন আমাদের লজ্জা, তারপরে রাগ, ভালোবাসা ইত্যাদি অনুভূতি গ্রহণ করে। আর এইখানে তোমরা লক্ষ্য করে দেখো গমনের চালিকা শক্তি, এটা জানো, এটা প্রত্যেকেই পারবে। প্রজনন স্থান এবং প্রজনন সঙ্গী এসব নির্বাচন করা গমনের সংজ্ঞা। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগে এগুলো নিটের পরীক্ষা দিত, এখন তোমাদের মাধ্যমিকে কিন্তু দিচ্ছে বিগত 4-5 বছর ধরে। সেখানে তোমরা প্রথমে লক্ষ্য করো, দেখো এখানে ডি এর উত্তরটা, তোমরা সহজ, সব থেকে সবাই পারবে ডি এরটা। তাহলে এবার দেখো ডি এর উত্তরটা 4 হবে। তাহলে এই 4টা কার মধ্যে আছে দেখে নাও। ডি এর উত্তরটা আমরা খুঁজলাম, দেখো এর মধ্যে দেয়া আছে 4এরটা আছে 2 নম্বরে, অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তরটাই হবে। বাকিগুলো কিন্তু তাহলে ক্ষয়ের দাগের উত্তরটা হবে। তাহলে ডি এর দাগে 4টাকে দেখে নিয়ে এবার তোমার ক্ষয়ের দাগের উত্তরটা করবে। তাহলে কীরকম ভাবে করতে হয় আমি তোমাদের বলে দিলাম, একটু হিন্টস দিয়ে দিলাম। আগে এরকম প্রশ্ন তোমাদের দিত না, খুব সহজভাবেই দিত। নেফ্রনের দূরবর্তী অংশ নালিকায় জল বিশেষণ ঘটায় বা জল শোষণ ঘটায় জানো ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের একটা নাম হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন। অ্যান্টিডায়ারেটিক হরমোন কাজ করে কি, আমাদের যে বৃক্কীয় নালিকা আছে সেখানে জল শোষণ করে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, আমাদের দেহের জলের পরিমাণ লাগতো প্রায় 178 লিটার। 178 লিটার মানে বড় বড় তেলের ট্রাঙ্কগুলোর মতন 200 লিটারের যে ট্রাঙ্কগুলো, সেরকম 178 লিটার পর্যন্ত জল লাগতো। ভাবতেই অবাক লাগবে, কিন্তু সেই জলটা লাগে না কেন? না, এই ভেসোপ্রেসিনের জন্য জলটা আবার পুনঃশোষণ হয়ে যায়। সেই পুনঃশোষণ ঘটায় ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন, অ্যান্টিডায়ারেটিক হরমোন। আমাদের সেই অতটা পরিমাণ 178 লিটার জল খেতে হয় না, মাত্র 4-5 লিটার জল খেলেই আমাদের হয়ে যায়। এই যে হরমোন সেটার নাম মনে রাখতে হবে ভেসোপ্রেসিন, এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন এডিএইচ। ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত, এটা জানো থাইরক্সিন হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন, মনে রাখতে হবে থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন, এটা জানার দরকার নেই, দিয়েছে তবু আমি বলে দিয়েছি, ফ্লোরিজেন। সবার প্রথম ফ্লোরিজেনটা আবিষ্কার হয়েছিল। এই প্রশ্নটা দেবে না হয়তো তোমাদের। তারপরে প্রশ্ন দেখো 1 দাগে 11টা, কোন হরমোনটি জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? কোন হরমোনটি জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তাহলে এখানে কি উত্তরটা হবে?
দেখো এখানে যতগুলো প্রশ্নের উত্তর আছে তার মধ্যে দেখো ICSH ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, বাকিগুলো কিন্তু দেখো ইনসুলিন রক্ত শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে, থাইরয়েড হচ্ছে আমাদের থাইরক্সিন হরমোনের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে, ADH একটু আগেই বলছিলাম বৃক্কের জল শোষণ ঘটায়, হ্যাঁ জলটাকে শোষণ ঘটানোর চেষ্টা করে, তাহলে বাকি রইল ICH ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা উত্তর হবে। নিচের কোনটি ফিডব্যাক প্রক্রিয়ার উদাহরণ তা সঠিকভাবে লেখো। মনে রাখতে হবে ফিডব্যাক ক্ষেত্রে থাইরোট্রপিন রিলিজিং হরমোন TRH আর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরক্সিনের মাত্রার উপর পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ করে, তাহলে কয়ের দাগের উত্তরটা হবে। একের দাগে 13টা প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোনটি সঠিক নয়, তাহলে সঠিক নয় দেখো এর মধ্যে 4টে উত্তরের মধ্যে সব থেকে সঠিক নয় হবে হাঁচি এবং কাশি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। হাঁচি কাশি কি আমাদের অর্জন করতে হয়? আমরা ছোটবেলা থেকেই কিন্তু হাঁচি এবং কাশি আমাদের মধ্যেই হয়ে থাকে, তাহলে এটা ভুল আছে। তাহলে এখানে লক্ষ্য করবে ভালো করে যে কোনটি সঠিক নয় সেই উত্তরটা, তাহলে হাঁচি কাশি হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া নয়, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে, তাহলে এটা হচ্ছে ভুল উত্তর। তাহলে এই গয়ের দাগের উত্তরটাই কিন্তু ঠিক হবে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো এখানে 4টে প্রশ্নের উত্তরের মধ্যে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলধকরণের নিয়ন্ত্রণ করে, মনে রাখতে হবে। তাহলে কি বললাম? সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন এবং খাদ্য গলধকরণের নিয়ন্ত্রণ করে, এটা পড়েছিল মাধ্যমিক 2020 সালে মাধ্যমিকে পড়েছিল। তারপরে প্রশ্ন একের দাগের 15টা তাপ ক্ষয়কারী এবং তাপ উৎপাদন কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত? মনে রাখতে হবে তাপ সংক্রান্ত যতগুলোই হোক না কেন থ্যালামাস, এসব পড়েছিল 2017। তাই এই প্রশ্নের উত্তরগুলো করলে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেগুলো সবই এখানে কভার করেছে। তাই আমি তোমাদের এই প্রশ্ন বা এখান থেকেই প্রশ্ন বলে দিচ্ছি, তারপরে আমি তোমাদের একটি সাজেশন হাতে লিখে করে দেবো। নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। দেখো মায়োপিয়া অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটিটা দূর করা হয়, এই প্রশ্নের উত্তরটাই কিন্তু 4টের মধ্যে ঠিক হবে। তারপরে প্রশ্ন একের দাগে 17 নিচের কোন জোড়াটি সঠিক তা লেখো। জানো যে প্যারামোসিয়ামের কিন্তু সিলিয়া থাকে, বাকিদের কিন্তু সিলিয়া থাকে না। প্যারামোসিয়াম এর গায়ে সরু সরু সুতোর মতন গমনাঙ্গ থাকে, যার নাম হচ্ছে সিলিয়া। অ্যামিবার জানো ক্ষণপদ, ইউগ্লিনার জানো, ইউগ্লিনার হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে খুব সহজ ফ্লাজেলা। একের দাগের 18টা নিচের কোন অংশটি মিশ্র স্নায়ু প্রকৃতির নয়? নয় খেয়াল রাখবে, হ্যাঁ গ্লসোফ্যারিঞ্জাল ফেসিয়াল এগুলো ভেগাস এগুলো সব হচ্ছে মিশ্র প্রকৃতি, শুধু হাইপোগ্লসালটা নয়। একের দাগের 18 প্রশ্নটা নিচের কোনটি দ্বিনেত্রর বৈশিষ্ট্য নয় তা স্থির করো। মানে বৈশিষ্ট্য নয় খেয়াল রাখতে হবে। আচ্ছা ব্যাঙ গরু ঘোড়া এগুলো তো আমরা জানি এক নেত্র দৃষ্টি, সেই জন্য এটা হবে না। তাহলে গয়ের দাগের উত্তরটা যেহেতু নয় বলেছে সেই জন্য গয়ের দাগের উত্তরটা ঠিক হবে। একের দাগের 20টা নিচের বাক্যগুলি পড়ো এবং বাক্যটি সঠিক নয় সেটা লেখো। দেখো 4টে প্রশ্নের মধ্যে গয়ের দাগের উত্তরটা কিন্তু ভুল আছে, ঘয়েরটা ভুল আছে। এখানে যেন শুক্রাশয় লেডিক কোষ থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরন, লিখেছে ইস্ট্রোজেন, তা আমি লিখে দিয়েছি টেস্টোস্টেরন হরমোনটা হয়। তাহলে এখানে নয় বলেছে, সঠিক নয় বলেছে, তার মানে ভুলটা তোমাকে খুঁজে বার করতে বলেছে, তাহলে ইস্ট্রোজেন। এইখানে ঘয়ের দাগের উত্তরটা ঠিক হবে, অর্থাৎ এখানে যদি হতো টেস্টোস্টেরন শুক্রাশয়ে লেডিক কোষ থেকে খরিত হয় তাহলে কিন্তু ঠিক হতো। যেহেতু এটা ভুলটা বার করতে বলেছে ইস্ট্রোজেন নয়, তাহলে ইস্ট্রোজেন জানো ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়, ডিম্বাশয়ে পাওয়া যায়, তাই সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিক হবে, ঘয়ের দাগের উত্তরটা ঠিক হবে যেহেতু এটা নয় বলেছে। তারপরে প্রশ্ন দেখো একের দাগের 21 দাগের প্রশ্নটা খুব সুন্দর, কি বলেছে? মানুষ এটা কিন্তু পড়বেই পরীক্ষায়, একটা না একটা দিয়েই দেবে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা মনে রাখতে হবে 31 জোড়া, দুদিকেই থাকে, জোড়াটা সবসময় ঠিক করে লিখবে, জোড়াটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মনে রাখবে বাম দিক ডান দিক দুদিকেই জোড়া থাকবে। অতএব সুষুম্না স্নায়ু সংখ্যা 31 জোড়া, আর আমাদের দেহের করোটি স্নায়ু সংখ্যা হচ্ছে 12 জোড়া, 12 জোড়া বাম দিক ডান দিক, সেই জন্য জোড়াটা সবসময় লিখবে। তারপরে প্রশ্ন একের 23টা বলেছে নিচের বাক্যগুলি পড়ো এবং সঠিক নয় খেয়াল করো, সঠিক নয়। তাহলে অ্যাড্রিনালিন জানে আমরা হৃদস্পন্দন বৃদ্ধি করে বা বাড়ায়, তাহলে এখানে কমায় বলেছে, তার মানে এটা ভুল। তাহলে ক্ষয়ের দাগের যে উত্তরটা এই উত্তরটা কিন্তু ঠিক হবে। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ে গ্রাফিক্যাল ফলিকল থেকে হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায়, সেটি হলো ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেনটা সঠিক উত্তর হবে। গ্রাফিয়ান ফলিকুল থেকে কে
হরমোন ক্ষরণে সাহায্য করে, এটা পড়েছিল 2018-তে, তাহলে হচ্ছে ইস্ট্রোজেন উত্তর হবে। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত ব্যক্তির যথেষ্ট মাত্রায় সংক্রমিত হয়, জানো এটা ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন হরমোন হবে। 1/26 সূর্যোদয়, যখনই সূর্যোদয় এগুলো থাকবে ফোটো, ফোটো মানে আলো সংক্রান্ত, তাহলে ফোটোন্যাস্টি হবে। সিজমোন্যাস্টি জানো স্পর্শের সঙ্গে, আর কেমো মানে হচ্ছে রাসায়নিক, আর থার্মো মানে হচ্ছে তাপ, তাহলে সূর্যের আলোর সঙ্গে বলেছে যখন ফোটোন্যাস্টি উত্তর হবে। নিচের বক্তব্যটি পড়ো এবং কোনটি ঠিক। মনে রাখতে হবে হাইপারমেট্রোপিয়াতে প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় এবং হচ্ছে এখানে কি না উত্তর লেন্সের ক্ষেত্রে লাগে, আর মায়োপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার সামনে হয়। তাহলে এই দুটো কোথার মধ্যে আছে তোমাকে খুঁজে রাখতে হবে। 1 এবং 3 উত্তরটা ঠিক, তাহলে 1 এবং 3 উত্তরটা কোন অপশানে আছে? ঘ, মানে লাস্টের উত্তরটাতে, ঘটাতে আছে, তাহলে ঘয়ের উত্তরটা ঠিক হবে। 1-এর দাগের 28, নিচের বক্তব্যগুলি পড়ো, কোনটা হচ্ছে ঠিক। দেখো এখানে মনে রাখতে হবে উপরের যে কাজগুলি, হৃদস্পন্দনে গতি বাড়ায়, শ্বাসক্রিয়া বাড়া যায়, বিএমআর আমাদের অ্যাড্রিনালিন হরমোন যদি বেশিকরণ হয় সেই জন্য হচ্ছে একে বলা হয় ট্রেস হরমোন, অ্যাড্রিনালিন উত্তরটা হবে। তাহলে 1-এর দাগের ক্ষয়ের উত্তরটা ক্ষয়ের উত্তরটা হবে। 1-এর দাগের 29, দেখো এখানে বলেছে কি উদ্ভিদের কিছু উদ্ভিদের হরমোনের কাজ দেয়া হলো। আচ্ছা এখানে খুব ভালো করে দেখো, যেটা বলেছে জিব্রালিনের কাজ। জিব্রালিনের কাজ দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে বীজের সুপ্ত অবস্থা, আর দ্বিতীয় হচ্ছে পর্ব মধ্যের বৃদ্ধি। খেয়াল রাখতে হবে পর্ব মধ্যের বৃদ্ধি বা ইন্টারনোডের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে জিব্রালিন। তাহলে এখানে দেখো গয়ের উত্তরটার মধ্যে 2 এবং 4টা আছে, তাহলে গয়ের দাগের উত্তরটা হবে। 1-এর দাগের 30-এরটা, এই 30টা প্রশ্নই আছে, উদ্ভিদের শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটা খুব সহজ প্রশ্ন। আচ্ছা এটাকে সূর্যের কাণ্ডের শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে চলন, এটা হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন। হ্যাঁ, অনুকূল মানে দিকে চলন, তাহলে হচ্ছে কয়ের দাগের উত্তরটা হবে। তাহলে কয়ের দাগের উত্তরটা হবে আর কি না অনুকূলবর্তী বা পজিটিভ ফোটোটপিক চলন দেখা যাবে উদ্ভিদের কাণ্ড এবং শাখার দিকে, যেখানে সূর্যের আলোর দিকে তারা এগিয়ে যায়। আমরা আলোচনা করছি মাধ্যমিক সাজেশন 2025। এর আগে 30টা শর্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আমি আলোচনা করেছি। এখন এই অধ্যায়েরই শূন্যস্থান পূরণ, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সালে পড়েছে, আমি তোমাদের সেগুলো লিখে দিয়েছি খুব দ্রুততার সঙ্গে বলার জন্য। আমি তোমাদের শূন্যস্থান পূরণ করার আগে যে ছবি সেটাও আমি তোমাদের দিয়ে দেবো। এখন শূন্যস্থান পূরণটা করে দিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো শেষ করতে পারি। দেখো শূন্যস্থান পূরণ প্রথম অধ্যায়ে 2.1 জানো, যেটা 2 নম্বর প্রশ্নে থাকে, প্রথম দিকের অংশটা শূন্যস্থান পূরণ থাকে। খুব ইম্পর্টেন্ট এগুলো, আর যেগুলো ইম্পর্টেন্ট হবে না আমি সেগুলো বলে দেবো। 2.1 আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিন উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 2-এর প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দূরত্ব প্রয়োজন মতন পরিমার্জন করার পদ্ধতিকে বলা হয় উপযোজন। পরিমার্জন করার পদ্ধতিকে বলা হচ্ছে উপযোজন। ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। ইংরেজিটাও জেনে রাখো, ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। আয়োডিনের অভাবে জানো এটা প্রত্যেকেই থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আমাদের যদি শরীরে আয়োডিনের পরিমাণ কমে যায় তখন থাইরক্সিন হরমোনটা উৎপাদন ব্যাহত হয়। থাইরক্সিন উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে জড়বুদ্ধি সম্পন্ন শিশু জন্মায়। সেই জন্যে এখন বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকার সমস্ত নুনে আয়োডিন বাধ্যতামূলকভাবে মেশানো হয়, যাতে আয়োডিনের অভাব আমরা পূরণ করতে পারি। সেক্ষেত্রে জড়বুদ্ধি সম্পন্ন সন্তানও জন্মাতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখার জন্য ভারত সরকার বা নুনের মধ্যে বাধ্যতামূলকভাবে আয়োডিনের প্রয়োগ ঘটিয়ে দিয়েছে, অর্থাৎ আয়োডিন মিশিয়ে দিয়েছে নুনের মধ্যে। সেই আয়োডিনটার অভাবে থাইরক্সিন হরমোন উৎপাদন ব্যাহত হয়। থাইরক্সিন যদি ব্যাহত হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় ফুলে যায়, ফুলে গিয়ে গলগণ্ড রোগ হয়। মনে রাখতে হবে গলগণ্ড রোগ হয়। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, জানো অ্যাড্রিনালিন কে বলা হচ্ছে বিপদকালীন হরমোন। টেস্টোস্টেরন হরমোন লেডিগের অন্তর্কোষ থেকে খরিত হয়। টেস্টোস্টেরন হরমোন মনে রাখতে হবে লেডিগের অন্তর্কোষ থেকে খরিত হয়। নিউরন ও স্নায়ুকোষগুলো সম্মিলিত হয়ে স্নায়ু গঠন করে। মনে রাখতে হবে নিউরনগুলোর অ্যাকশন প্রান্ত একসঙ্গে যোগ করার আবরণ দ্বারা আবৃত হয়ে স্নায়ু বা নার্ভ তৈরি করে। প্রোজেস্টেরন গর্ভ অবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। থাইরক্সিন হরমোনের বেশিকরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। থাইরক্সিন
মানসিক পূর্ণতার বিকাশ প্রকাশ এবং যৌন লক্ষণ প্রকাশ করে। বলেছিলাম যদি থাইরক্সিন হরমোন যদি কম হয় তাহলে জড়বুদ্ধি সম্পন্ন সন্তান হচ্ছে, একটু আগেই বললাম। তাহলে সেক্ষেত্রে মানসিক পরিপূর্ণতার প্রকাশ ঘটায় থাইরক্সিন, এবং আমাদের সেক্সুয়াল যে ক্যারেক্টার সেগুলোকে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলোকে প্রকাশ করতে সাহায্য করে কি না থাইরক্সিন। কারকের উদাহরণ হলো পেশি এবং গ্রন্থি। কারক মানে যেগুলো আমাদের কাজ করে, আমাদের নার্ভ, আমাদের হাতে মশা কামড়ালো, অন্য হাতটা কারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সেই মশাটাকে মারতে উদ্যত হয়, সেটাকে হচ্ছে কারক বা এফেক্টার। অ্যাডাকশন, অ্যাডাকশন কোনো দূরবর্তী অঙ্গকে দেহের অক্ষের দিকে নিকটবর্তী করে। মনে রাখতে হবে, আমি লিখে দিয়েছি অ্যাড মানে যোগ, এডিডি, অ্যাড, আর কখনো ভুলবে না। তাহলে অ্যাডাকশন মানে দেহের কোনো অঙ্গকে দেহের অক্ষের দিকে আনতে সাহায্য করে, অর্থাৎ আমাদের হাতটাকে আমরা দেহের কাছে যখন নিয়ে আসবো, অর্থাৎ শিরদাঁড়ার যে লম্বা অক্ষ, সেই অক্ষের কাছে যখন নিয়ে আসবো তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডাকশন। আর এই যে পেশিগুলো অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে অ্যাডাক্টর পেশি। চাপ একটি যান্ত্রিক উদ্দীপক। অক্সিন হরমোনের রাসায়নিক নাম জানো? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমি লিখে দিয়েছি IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। মনে রাখতে হবে অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA বলা হয়। দেখো এর পরের প্রশ্নটা কিন্তু তোমাদের পড়বে না, যেহেতু এটা সাঁতরার বইতে আছে সেই জন্য প্রশ্নে দিয়ে দিয়েছে। মনে রাখ, এই পরীক্ষাটা, এই প্রশ্নটা কখনোই দেবে না তোমাদের পরীক্ষা, তবু দিয়েছে বলে আমি বলে দিচ্ছি। দেখো উড পেন্সিলে লিখে দিয়েছি, সেই জন্য প্রথম আবিষ্কৃত সাইটোকাইনিন হলো জিয়াটিন। জিয়াটিন হচ্ছে ভুট্টা গাছে পাওয়া যায়, লিখে দিয়েছি তবুও। জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন, মনে রাখতে হবে না, এটা সাধারণত দেবে না পরীক্ষা। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, এটা খুব সহজ প্রশ্ন। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। ড্যাশ অন্তঃক্ষরা, এখানে অন্তঃক্ষরা অঙ্গরূপে বিবেচিত, এখানে স্নায়ু লিখেছে, বইটাতে একটু ভুল দিয়েছে, স্নায়ু কিন্তু নয়। হাইপোথ্যালামাস হচ্ছে ব্রেনের একটা অংশ যেখানে নিউরন যুক্ত থাকে, কিন্তু সেটাকে আমরা স্নায়ু বলতে পারি না কখনোই, সেই জন্য আমি স্নায়ু কথাটা কেটে দিয়েছি। কেটে দিয়ে হাইপোথ্যালামাস আমাদের ব্রেনের একটা অংশ, অন্তঃক্ষরা অঙ্গরূপে কাজ করে, মস্তিষ্কের একটা অংশ পাশে লিখে দিয়েছি। ড্যাশ হরমোন একটি স্টেরয়েড হরমোন। টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড ধর্মী হরমোন। আচ্ছা, মূত্রে HCG, হিউম্যান কোরিও গোনাডোট্রপিন হরমোনের উপস্থিতি গর্ভ অবস্থা নির্দেশ করে। ডাক্তারবাবুরা এটাকে টেস্ট করান, টেস্ট করে বোঝা যায় যে সেই মহিলা প্রেগনেন্ট হয়েছে কিনা বা গর্ভবতী হয়েছে। মস্তিষ্কের যোজকটির নাম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর আগে অনেক প্রশ্নে পড়েছে। কর্পাস ক্যালোসাম, মনে রাখতে হবে নামটা। গুরু মস্তিষ্কের যোজকটির নাম কর্পাস ক্যালোসাম। বামখণ্ড এবং ডানখণ্ডের মধ্যে যোগাযোগ স্থাপন করে, মনে রাখতে হবে। গুরু মস্তিষ্কের যোজকটির নাম হলো কর্পাস ক্যালোসাম। বাকি হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করো। আমি পাশে লিখে দিয়েছি সত্য মিথ্যা কোনটা হবে সেটা আমি লিখে দিয়েছি পাশে, তবু আমি দ্রুততার সঙ্গে বলে দিচ্ছি। জিব্রারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। অকাল পত্রমোচন রোধ করে কিন্তু কাইনিন, মনে রাখতে হবে সাইটোকাইনিন। একে বলা হচ্ছে কি? জুভেনাইন হরমোন। এটা হচ্ছে অকাল পত্রমোচন রোধ করে, উত্তরটা হবে কাইনিন, সেই জন্য উত্তরটা হচ্ছে ভুল। তারপরে প্রশ্ন, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, এটাও কিন্তু ভুল উত্তর। সঠিক উত্তরটা হবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়। ঠিকই, বহুমূত্র মানে মনে রাখতে হবে আমাদের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত ADH অ্যান্টিডাইরেটিক হরমোন কি করে? আমাদের বৃক্কের পুনঃশোষণটাকে বাড়িয়ে দেয়, আর বৃক্কের পুনঃশোষণটাকে বাড়িয়ে দেয় বলেই আমাদের জলটা কাজে লেগে যায়, জলটা আমরা শোষণ করতে পারি। কিন্তু যদি কোনো ক্ষেত্রে ADHটা কম ক্ষরণ হয় তাহলে পুনঃশোষণটা হবে না। পুনঃশোষণ যদি না হয় তাহলে জল আমাদের শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে, আর জল যদি বেরিয়ে থাকে আমাদের ঘন ঘন মূত্রত্যাগের ইচ্ছা হবে এবং আমাদের জল গ্রহণ করার ইচ্ছা হবে। এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। আচ্ছা, আর একটা জিনিস, খুব মজার জিনিস বলে দিই, এই যে পুনঃশোষণটা যদি না হতো তাহলে আমাদের 178 লিটার জল লাগতো। তোমাদের এর আগেও হয়তো বলে দিয়েছিলাম যে 178 লিটার জল আমাদের গ্রহণ করতে হতো এবং 178 লিটার প্রস্রাব আকারে বার করে দিতে হতো বৃক্কের পুনঃশোষণের জন্য। এই জলটা আমাদের লাগে না। বৃক্কের পুনঃশোষণটা ঘটায় কে? না হচ্ছে ADH হরমোন, মনে রাখতে হবে। ভেসোপ্রেসিন হচ্ছে তার আর একটা নাম, ADH হরমোন ঘটায়। এটা পড়েছিল মাধ্যমিকে 2019, তাই খুব ভালো করে আমি আলোচনা করে দিলাম। সোমাটোট্রপিক হরমোন বেশি কারণে মানুষের শরীরে যদি নিঃসৃত হয় তাহলে তার উচ্চতা খুব কম হয়, এটাও কিন্তু ভুল। সোমাটোট্রপিক হরমোন মনে রাখতে হবে যে যদি এটার ক্ষরণ বেশি হয় তাহলে হচ্ছে আমাদের জাইগান্টিজম হয়, অর্থাৎ আমাদের উচ্চতা খুব বেড়ে যায়।
তাহলে এটা ভুল। সোমাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণ, এটা হচ্ছে কম ক্ষরণে মানুষের কম উচ্চতা হয়। কিন্তু এখানে বেশি বলেছে, যদি বেশি ক্ষরণ হতো তাহলে হচ্ছে কি মানুষের উচ্চতা বেড়ে যেত, তখন জাইগান্টিজম রোগ হতো বা দৈত্যাকার রোগ হতো। তাহলে এটা ভুল উত্তর। ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধিজ জ্বলন, এটা ঠিকই আছে, সত্য, ঠিকই আছে। ইস্ট্রোজেন গর্ভ অবস্থা রক্ষা করে এবং সন্তান প্রসবে সাহায্য করে, এটা কিন্তু মিথ্যা। সঠিক উত্তরটা হবে তোমাদের যে অক্সিটোসিন, অক্সিটোসিন হরমোনটা মনে রাখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি পাশে, অক্সিটোসিন হরমোনটা ইস্ট্রোজেন মানে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে প্রসবে সাহায্য করে এবং গর্ভ অবস্থা রক্ষা করে অক্সিটোসিন। অক্সিটোসিন বৃক্কীয় নালিকার জল শোষণে নিয়ন্ত্রণ করে। একটু আগে আমি বলছিলাম অক্সিটোসিন হবে না, উত্তরটা হবে ভেসোপ্রেসিন বা এডিএইচ, আমি লিখে দিয়েছি। এর আগের উত্তরটাতে এই যে বহুমূত্র রোগ এডিএইচ, এখানেও দেখো এডিএইচ, খুব মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ একটা দিতেই পারে। ভেসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোনের জন্য বৃক্কের জল শোষণ হচ্ছে নিয়ন্ত্রিত হয়। অক্সিটোসিন হবে না, তাই হচ্ছে ভুল বা মিথ্যা। স্নায়ু রক্তবাহ সম্বন্ধিত পেরিনিউরিয়াম নামক যোগকলার দ্বারা আবরণ থাকে। হ্যাঁ, এটা ঠিক উত্তর, কারণ পেরিনিউরিয়াম থাকে, এপিনিউরিয়াম থাকে, এন্ডোনিউরিয়াম থাকে, 3 রকম যোগকলার আবরণ দ্বারা আবৃত থাকে স্নায়ু। গ্যাংলিয়ন থেকে নার্ভ উৎপন্ন হয়, সত্য। ল্যাটিসিমাস ডরসি অ্যাবডাকশনে সাহায্য করে। হ্যাঁ, এটা এটা হচ্ছে মিথ্যা। পাখির শরীরে 23টি রেট্রিটেস পালক রয়েছে, এটাও কিন্তু মিথ্যা। তার দুটো প্রশ্ন আছে। অপটিক স্নায়ু, দশম করোটিস স্নায়ু, এটাও কিন্তু মিথ্যা। অপটিক স্নায়ু হচ্ছে দ্বিতীয় করোটিস স্নায়ু, এটা পড়বে না সাধারণত, জেনে নাও। থাইরয়েড হরমোন এর প্রধান উপাদান আয়োডিন, একটু আগেই বলেছিলাম, আয়োডিনের যদি কম হয় তাহলে থাইরক্সিন উৎপাদন ব্যাহত হবে। থাইরয়েড হরমোন অর্থাৎ থাইরক্সিন, এটা হচ্ছে আয়োডিনের জন্যই হয়ে থাকে, এটা হলো সত্য ঘটনা। তাহলে এটা হচ্ছে দুটোটার সঙ্গে এটা বললাম। পরের যে প্রশ্নের অংশগুলো থাকবে সেখানে একটি বাক্যে উত্তর দাও, এগুলো সব সমস্যার সমাধান করব। একটু চেষ্টা করে পড়ো, ভিডিওগুলো দেখো, আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওগুলো একটু মন দিয়ে দেখলেই, একটু যদি তুমি ভিডিওগুলো ধরে দেখো, অবশ্যই প্রত্যেকটা ছেলে মেয়ে পাস করবে, খুব ভালো নম্বর পাবে। অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।